কি করবে? জুলেখার কষ্টটা বুঝতে পারছে। এ ব্যথা নিয়ে এত সিঁড়ি কি করে উঠবেন? কিন্তু হিয়া যদি রিধানের ঘরে যায়, পরে যদি ওকে বকা দেয় বা সত্যি সত্যি পা ভেঙে দেয়, তখন কি করবে হিয়া? রিধানের কখন কেমন মুড থাকে কে জানে। হিয়া তবুও মনে মনে বলে, হিয়া, মনে সাহস রাখ। কি করে ফেলবে লোকটা তোর শুনি? উনি তোর রুমে আসতে পারে, আর তুই ওনার রুমে যেতে পারবি না? হিয়া অনেক সাহস নিয়ে রিধারের রুমে যেতে থাকে। দরজার সামনে গিয়ে ওর সাহস শূন্যের কোঠায় পৌঁছে যায়। কিন্তু দরজাটা খোলা ছিল। একটু উকি দিয়ে দেখে ঘরে কেউ নেই। ওয়াশরুম থেকে পানি ছাড়ার শব্দ আসছে। তাই হিয়া বুঝতে পারে রিধান গোসল করছে। আজকে অফিস আছে তাই মনে হয় গোসল করছে। হিয়া তাড়াতাড়ি রুমে ঢুকে চায়ের কাপটা রেখে বের হয়ে আসতে যাবে, এমন সময় পেছন থেকে কেউ গেলে। হিয়া শেষ অবধি আর বাঁচতে পারলো না। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। কিন্তু এখন হিয়া বাঘের আস্তানায়। হিয়া পেছনে ফিরে বলে, আসলে জুলেখা খালার কোমরে খুব ব্যথা, তাই উনি কফি দিতে পারবেন না, তাই আমায় পাঠিয়েছেন। আপনাকে রান্নাঘরে কে যেতে বলেছে? শুধু পড়াশোনা করবেন? বাড়িতে কি কাজের লোকের অভাব রয়েছে? হিয়া এতক্ষণ ভালো করে দেখেনি, বাট রিধান শুধু টাওয়াল পরেই ছিল। ওর শরীরে আর কিছু নেই। হিয়া সেটা দেখে চোখ বন্ধ করে ফেলে আর বলে, আপনি এই শার্ট ছাড়া শুধু একটা টাওয়াল পরে আছেন কেন? ছি ছি। রিধান ওর দিকেই তাকিয়ে দেখে সত্যি আর কিছু পরেনি। ও পাশে থেকে একটা শার্ট পরে নেয় আর বলে, ছেঁচে করছেন কেন? দোষ আপনার। একজন মানুষের রুমে ঢুকতে হলে দরজা নক করে ঢুকতে হয়। হিয়া চোখ খুলে। যদিও রিধান শার্ট পরেনি, কিন্তু ওর বডি দেখতে দারুণ ভালো। কি সুন্দর দেখতে, মনে হয় প্রতিদিন জিমে যায়, একদম ছবির নায়কদের মতো। হিয়া বলে, দেখুন, আপনি ওয়াশরুমে ছিলেন তাই দরজা নক করিনি। সরি, আমি বুঝতে পারিনি। আপনাকে বলেছি আমার রুমে না আসতে। আপনার ছায়াও দেখতে চাই না। তাহলে কেন এসছেন আমার রুমে? আপনার মতো একটা রাগী মানুষের রুমে ঢুকতে বয়েই গেছে আমার। জুলেখা খালার জন্য এসেছি আমি, না হলে আপনার চেহারা দেখতে চাই না আমি। কে বলতে পারে আসল সত্যি কি? আমার মনে হয় জুলেখা খালা একটা বাহানা। আসলে আমি সকালে আমার রুমে এসে আমার গোসল দেখতে চান। ছি 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 ছি। হিয়ার রিধানের কথা শুনে রাগ হয়। লোকটা কি বলে? হিয়া ওর গোসল দেখতে এসেছে? ছি, এসব কথা উচ্চারণ করে কি করে মানুষ মুখ দিয়ে? অবশ্য যে নিজের বাবাকে এসব বলতে পারে, সে হিয়াকেও বলতে পারবে, কোনো সমস্যা নেই। হিয়া বলে, আপনার গোসল দেখার কোনো ইচ্ছে নেই আমার, হাহ। আর গ্রামে যখন কলেজে যেতাম তখন পুকুরে কত কামলা উঠে গোসল করতে যেত, তাদের দেখে কিছু ফিল হতো না আমার। রিধান ওর কথা শুনে গ্রামের কামলাদের সাথে ওর বডির তুলনা দিল। প্রতিদিন কত জিম করে এই বডি তৈরি করেছে। রিধান বলে, গ্রামের কামলার সাথে আমার তুলনা দিলেন? আপনি জানেন কত কষ্ট করে এই বডি তৈরি করেছে? কত মেয়ে আমার বডি দেখে আমার উপর ফিদা হয়ে গেছে? হিয়া কারো বডি দেখে ফিদা হয় না। হিয়া দেখে মন, মানুষের মন। আপনার এই চেহারার চেয়ে গ্রামের কামলা বেটার চেহারা আরো অনেক বেশি সুন্দর। বিশ্বাস না হলে আয়নায় গিয়ে মিলিয়ে দেখুন। হিয়া কথাটা শেষ করে এক দৌড়ে চলে আসে। রিধান ওকে কি করে ধরতে পারবে? তবে সত্যি বলতে রিধানের চেহারা বা বডি কিন্তু খারাপ না। হিন্দি সিনেমার নায়কদের চেয়ে কমও না। বড় লোক থাকলে যা হয়। হিয়া রুম থেকে চলে আসে। রিধান আয়নার কাছে যায়, তারপর ভালো করে নিজের চেহারা দেখে। কিন্তু সে একদম ঠিক দেখতে লাগছে। গোসল করে আরো বেশি কিউট লাগছে দেখতে। তাই হিয়ার কথা একদম ভুল। কিন্তু মেয়েটার কি চোখ নাই? রিধানের সাথে কামলা বেটা তুলনা করলো। হ্যাঁ। হিয়া আবারও রান্নাঘরে যায়। চুলেখা রান্না করছে। হিয়া একটু সাহায্য করলো ওকে। রিধান কফি শেষ করে নিচে নেমে আসে। নিচে নেমে দেখে হিয়া রান্নাঘরে কাজ করছে। মেয়েটাকে কি রান্না করার জন্য এই বাড়িতে নিয়ে এসেছে? আর কালকে যে বইগুলো কিনে দিয়েছে সেগুলো কে পড়বে? পড়াশোনা না করে রান্না করে। রিধান হিয়াকে ডাক দেয়। হিয়া, এখানে আসেন একটু। হিয়া রান্নাঘরে কাজ করছে। রিধানের ডাক শুনে ও রান্নাঘরের কাজ রেখে রিধানের কাছে আসে। হিয়া বলে, কিছু কি বলবেন? হুম। আপনাকে রান্নাঘরের কাজ কে করতে বলেছে? এসব করার জন্য কি এই বাড়িতে নিয়ে এসেছি আপনাকে? বই এনে দিয়েছি। শুধু পড়াশোনা করবেন আর ভালো রেজাল্ট করবেন। রিধানের কথা শুনে হিয়া ওর দিকে তাকিয়ে দেখে। ভালো করে পড়াশোনা কোনো করতে বলেছে সেটাও বুঝতে পারে। মাঝে মধ্যে লোকটাকে অনেক ভালো মনে হয়। রিধানের কেয়ার দেখে মনে হয় হিয়া শুরুই ওর দায়িত্ব না অন্য কিছু। বাট পরে ওর কথা শুনে সব ভাবনাই সব ইচ্ছা মিলিয়ে যায়। হতাশ হয় সে। হিয়া বলে, ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে যাতে এই বাড়ি থেকে চলে যাই, সেই জন্য এই কথাটা বললেন, তাই না?
টেনশন করবেন না, আমি আপনার জীবনে সারা জীবন থাকতে চাই না, চলে যাব আমি। রিধান কিন্তু বাড়ি থেকে চলে যাওয়ার জন্য ভালো করে পড়াশোনা করতে বলেনি। ও চেয়েছে হিয়া নিজের লাইফে ভালো কিছু করুক, কিন্তু হিয়া সে অন্যরকম ভাবছে। কিন্তু হিয়ার এই মলিন মুখ দেখে রিধানের একটু খারাপ লাগছে। কেন খারাপ লাগছে সেটা বুঝতে পারছে না রিধান। বলে, দেখুন হিয়া, আমি চাই আপনার পড়াশোনা শেষ হলে আপনাকে মুক্ত করে দিতে। কথাটা এরকম মিন করে বলি নাই, আর আপনার রান্নাঘরে আসার দরকার নেই। হিয়া রিধানের দিকে তাকায়। যদি সত্যি এমন মিন করে, কিছু না বলে থাকে, চোখের দিকে তাকিয়ে বলতে পারছে না কেন। যখন মানুষ মিথ্যে কথা বলে তখন মুখ লুকাতে হয়। আর রান্না করা হিয়ার পছন্দ। মামার বাড়িতে সে রান্না করত। রান্না করলে সে যে পড়াশোনা করতে পারবে না বা খারাপ রেজাল্ট হবে এমন না। মেয়ে হয়ে যখন জন্মেছে তখন সব বিষয়ে পারদর্শিতার দরকার আছে। হিয়া বলে, দেখুন, আমি এই বাড়িতে শুধু আপনার দায়িত্ব হয়ে এসেছি, কিন্তু তার মানে এটা না যে সারাদিন ঘরে বসে থাকবো। মামার বাড়িতে আমি রান্না করতাম, পাশাপাশি পড়াশোনাও করেছি। তখন যদি ভালো রেজাল্ট করতে পারি, তাহলে এখন কেন পারবো না? রিধান ওর কথা শুনে নর্মাল মেয়েরা রান্নার থেকে দূরে থাকতে চায়, আর হিয়া রান্না করতে পছন্দ করে। কি অদ্ভুত মেয়ে! জীবনে শহরের অনেক মেয়েকেই দেখেছে, কিন্তু এমন মেয়ে দেখেনি। রিধান বলে, গ্রামের কলেজে পড়াশোনা করে সবাই ভালো রেজাল্ট করতে পারে, বাট শহরে চান্স পাওয়া এত সহজ না। গ্রামের আর শহরের বোর্ডে এইচএসসির পেপার একই হয়? নিশ্চয়ই আলাদা হয় না? আর ম্যাজিস্ট্রেট হয়ে সেটা আশা করি খুব ভালো করেই জানেন। রিধান আর হিয়ার সাথে কথা বাড়াতে চায় না, তাই যে কথা বলার জন্য আসলো তাকে ডেকেছে সেটা বলা উচিত। রিধান বলে, ওকে, আমি চাই ভালো করে পড়াশোনার ভালো রেজাল্ট। ও, আপনার জন্য অ্যাডমিশন টেস্টে বই কেনা হয়েছে, কিন্তু শুধু বই পড়লে তো হবে না, কোচিং করতে হবে। কারণ শহরের অ্যাডমিশন টেস্ট অনেক কঠিন হয়ে থাকে। আমার বন্ধু রাব্বির একটা কোচিং রয়েছে, সেখানে আপনি জয়েন করবেন। হুম, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে আমার জীবন। হুম, সেটা হবে। তো একটা কাজ করেন, এখন রেডি হয়ে যান, আমি অপেক্ষা করছি। আপনাকে আজকে কোচিং নিয়ে যাব। হিয়া কোনো কথা না বলে উপরে চলে যায়। রিধান টেবিলে খাবার খেতে বসে। হিয়া উপরে গিয়ে একটু ফ্রেশ হয়। রান্নাঘরে ছিল তাই ঘেমে শরীর ভিজে গেছে। গায়ের শাড়ি বদলে একটা নতুন শাড়ি পরে নেয়, কারণ শাড়ি ছাড়া তার পরার কিছু নেই। হিয়া রেডি হয়ে কয়েকটা বই নিয়ে নিচে নেমে আসে। রিদান খাওয়া শুরু করে। সিঁড়ির দিকে তাকিয়ে দেখে একটা সুন্দরী মায়াবী পরী নিচে নামছে শাড়ি পরে। রিদান হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। হিয়া নিচে নামে। জুলেখাও খেয়াল করে রিধান তাকিয়ে দেখছে হিয়াকে। জুলেখা একটু হেসে বলে, আরে রিদান স্যার, মুখের হা করা বন্ধ করেন, মশা ঢুকে যাবে তো। জুলেখার কথা শুনে রিধানের ধ্যান ভাঙে। সে আবারও নিজের খাওয়ায় মনোযোগ দেয়। হিয়া কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জুলেখা পিট পিট করে হাসে। রিধান একটা ধমক দেয়। জুলেখা, এসব অদ্ভুত কথা বলা বন্ধ করে পানি দাও। জুলেখা রিধানের ধমক শুনে হাসি বন্ধ করে দেয়। টেবিলে পানি আছে, কিন্তু আসলে কেন ধমক দিয়েছে সেটাও বুঝতে পারে না। নিজের বউকে দেখতে পারবে, কিন্তু জুলেখা বলতে পারবে না। কি অদ্ভুত! জুলেখা কোনো কথা না বলে টেবিলে থাকা জগ থেকে পানি দেয়। রিদান হিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, এইভাবে দাঁড়িয়েছেন কেন? টেবিলে বসে খাওয়া শুরু করেন, তাড়াতাড়ি বের হতে হবে আপনাকে। কোচিংয়ে দিয়ে আমি অফিস যাব। হিয়া কখনো কারোর সাথে টেবিলে বসে খাবার খায়নি। মামার বাড়িতে থাকার সময় সব সময় সবার শেষেই খেত। শেষে যদি কিছু থাকতো হাঁড়িতে তাহলে খেত, না হলে না খেয়েই থাকতো অনেকদিন। হিয়া চুপচাপ টেবিলে বসে যায়। রিধান সামনে থাকা বাড়ি থেকে খাবার দেয় হিয়াকে। হিয়া অবাক নয়নে তাকিয়ে দেখে রিধানকে। সে হিয়াকে খাবার সার্ভ করছে। রিধান বলে, কি হলো, খান। জুলেখা সব দেখছে আর হাসছে। শুধু শুধু বলে হিয়াকে ভালোবাসে না, কিন্তু ঠিকই ওর যত্ন নেয়। রিধান কখনো কাউকে খাবার সার্ভ করেনি, কিন্তু হিয়াকে করছে। এটাই কি শুধু ওর দায়িত্ববোধ? হিয়া চুপচাপ খেতে থাকে। জুলেখা রান্নার হাত খারাপ না, ভালো আছে। হিয়া আর রিধান খাবার শেষ করে বাহির হয়ে যায়। গাড়িতে উঠে বসে। তবে এবার হিয়া পেছনে বসতে চাইলে রিধান ওকে সামনে বসতে বলে, কারণ হিয়া পেছনে বসলে বোর হতে পারে। যদিও ওর সাথে সামনে বসলেও বোর হবে, তবুও সামনে বসতে বলে। অনেক সময় ধরে গাড়ি চলছে। হিয়া বাহিরে থাকা শহরের দৃশ্য দেখছে। কত বাড়ি, কিন্তু ওদের গ্রামের চেয়ে সুন্দর না বেশি। রিধান বলে, আপনি চাইলে গান শুনতে পারেন গাড়িতে। হুম, ঠিক আছে। রিধান একটা ইংরেজি গান এসব গান শোনা হিয়ার একদম পছন্দ না। হিয়া বলে, আমি এসব গান শুনি না, বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনি আমি। রিদান ওর গানের কথা শুনে ওর মায়ের কথা মনে পড়ে। ওর মাও রবীন্দ্রনাথের গান অনেক পছন্দ করত।
হিয়ার সাথে ওর মায়ের অনেক মিল রয়েছে, তাই মনে হয় রিধান ওর দিকে একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছে। রিধান ওর দিকে তাকিয়ে দেখতে থাকে। হিয়ার হঠাৎ করে দৃষ্টি পড়ে রিধান ওর দিকে তাকিয়ে আছে। কত সীমাহীন মুগ্ধতা ভরা নয়ন দুটি। এখানে কি এক বিন্দুও ভালোবাসা নেই? রিধানকে এখন মনে করানো দরকার সে গাড়ি চালাচ্ছে। হিয়া বলে, গাড়ি ভালো করে ড্রাইভ করে না কেন? দুর্ঘটনা হতে পারে তো। রিধান ওর দৃষ্টিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, এরপর আবারও গাড়ি চালাতে শুরু করে। হিয়া একটু হেসে আবারও বাহিরে তাকিয়ে দেখতে থাকে। রিধানের গাড়ি পৌঁছে যায় কোচিং সেন্টারে। সে গাড়ি থেকে নেমে যায়। হিয়ার জন্য দরজাটা খুলে দেয়। হিয়া গাড়ি থেকে নেমে সামনে বিশাল জায়গা জুড়ে একটা কোচিং সেন্টার রয়েছে। অনেক মানুষ সেখানে। মানুষের ভিড় দেখে বোঝাই যাচ্ছে মনে হয় অনেক ভালোই কোচিং সেন্টার। কিন্তু এসব শহরের মানুষদের সাথে সে পরে কলেজে চান্স পাবে তো? রিধান একটু হিয়ার দিকে তাকিয়ে দেখে, মেয়েটা মনে হয় ভয় পাচ্ছে। এত মানুষের সাথে মনে হয় পড়াশোনা করার অভ্যেস নেই। রিধান বলে, শুনুন, শহরের মানুষের সাথে আগে আপনি কখনো চলাফেরা করেন নাই, কিন্তু এখন করতে হবে। আর যদি নিজের চেষ্টা থাকে তাহলে সবার মধ্যে আপনিও প্রথম হতে পারেন। হিয়া একটু রিধানের দিকে তাকিয়ে দেখে লোকটা কি করে জানলো যে হিয়ার ভয় করছে। কিন্তু রিধানের কথা শুনে হিয়ার মনে একটু সাহস আসে। হিয়া বলে, আশা করি এই শহরের মানুষের ভিড়ে হারিয়ে যাব না, নিজের জায়গাটা তৈরি করে নিতে পারবো আমি। কিন্তু যদি কখনো হারিয়ে যাই সবার মধ্যে, তখন কে হাত বাড়িয়ে আবার আমার জীবনের চলার পথটা কঠিন দেখিয়ে দেবে? আমি আপনাকে হাত বাড়িয়ে জীবনে চলার পথে আবার ফিরিয়ে এনে দিতে পারবো হিয়া, কিন্তু কখনো সেই পথে হাত ধরে চলতে পারবো না, কারণ একদিন সত্যি জেনে আপনি আমার হাত ছেড়ে দেবেন। হিয়া রিধানের দিকে তাকিয়ে দেখে লোকটা সব সময় সত্য কথা জানার কথা বলে। কি এমন সত্য রয়েছে যার জন্য আমি ওকে ঘৃণা করব? রিধান তার ঘড়ির দিকে তাকিয়ে দেখে ওর অফিসের সময় হয়ে গেছে, আর রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে লেট হয়ে যাবে। রিধান বলে, চলুন ভিতরে চলুন, আপনাকে অ্যাডমিট করিয়ে দিয়ে আমি অফিস যাব। হিয়া চোখ সরিয়ে নেয়, এরপর কোচিংয়ের ভেতরে যায়। রাব্বি সবার ক্লাস নিতে বিজি, কিন্তু হঠাৎ রিধানকে দেখে ওর খুশির সীমা থাকলো না। কতদিন পর ওকে দেখলো। সেই কলেজের পর ওর সাথে আর ভালো করে যোগাযোগই রাখা হয়নি। রাব্বি গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, কি ম্যাজিস্ট্রেট হুদান চৌধুরী, হঠাৎ করে এই অদমকে কি করে মনে পড়লো? পথ ভুললে কি এসে পড়েছেন নাকি? আর কোচিংয়ের জমির কাগজ ঠিক নাই, তাই চেক করতে এসেছেন? রিধান ওকে জড়িয়ে ধরে। ওর বন্ধু ওকে দেখে এমন ইমোশনাল হয়ে যায় যেমন এতদিন পর নিজের হারিয়ে যাওয়া প্রেমিকাকে পেয়েছে। রিধান বলে, তোর যদি জমির কাগজ ঠিক না থাকতো তাহলে এতক্ষণ জেলে থাকতে। এইভাবে জড়িয়ে ধরে না। আর এখানে এরকম ভাবে জড়িয়ে ধরে থাকলে মানুষ উল্টোপাল্টা ভাবতে পারে তোর মা জমা নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। রাব্বি ওকে ছেড়ে দেয়। ওর ঠোঁট কাটা অভ্যাস এখনো আছে, বুঝতে পারে। তাই ওকে ইমোশন দেখিয়ে লাভ নেই। ছাত্রদের সামনে বেফাস কথা বলবে, সেই লজ্জায় পড়বে। তাই জিজ্ঞেস করে, আচ্ছা মিস্টার ম্যাজিস্ট্রেট হুদান চৌধুরী, আপনার হঠাৎ আমার সাথে দেখা করার কারণ কি জানতে পারি? এত বছর পর আমার কথা কোনো মনে পড়ে? রিধান পেছন থেকে হিয়াকে সামনে আসতে বলে, পরে রাব্বিকে বলে, আমি তোর প্রেমিকা না যে এত বছর পর তোর কথা মনে পড়বে, তাই এসে তোকে জড়িয়ে ধরবো। ওর নাম হিয়া, আজ থেকে কোচিংয়ে পড়বে, তাই অ্যাডমিশন করাতে এসছে। রাব্বি হিয়াকে দেখে কি সুন্দর মিষ্টি মুখ আর ওর পরনে শাড়ি পরা, কি দারুণ লাগছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো রিধানের সাথে এই মেয়ে কি করছে? কলেজে এত বছর পড়াশোনা করেছে, কিন্তু জীবনে তো একটা মেয়ের সাথে কথা বলেনি অব্দি রিধান। কিন্তু ওর সাথে মেয়েটা কি বউ হতে পারে? না, রিধানের মতো মানুষের আবার বউ? রাব্বি বলে, আচ্ছা ঠিক আছে, সে না হয় অ্যাডমিশন করালাম, কিন্তু এই মেয়েকে আর তোর সাথে কোনো মেয়ে থাকতে পারে, সেটা কি সম্ভব? তুই কি বউ এ মেয়ে? রিধান বলতে যাবে তখনই হিয়া বলে, আসলে উনি আমার কাজিন হন। এই শহরে আমি নতুন, তাই পড়াশোনা করার জন্য আম, এই জন্যই কলেজে অ্যাডমিট হতে চাই, কিন্তু এর আগে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। সেই জন্যই রিদান ভাই আমাকে এখানে নিয়ে এসেছে। হিয়ার মুখে কাজিন আর ভাই কথাটা শুনে রিধান ওর দিকে তাকায়। রিধান ওকে বউ বলতে চায় না, কারণ বিয়ের বিষয়ে কাউকে জানাতে চায় না সে। কিন্তু বোনও বলতে চায় না। রিধান একটু কাছে গিয়ে বলে, এইসব কাজিন বা ভাই বোনের কি দরকার ছিল? তাহলে কি বলতেন? আমি আপনার কে হই? বউ? কিন্তু সেটা তো বলবেন না আপনি। তাই আপনার বাড়ির কাজের লোক হিসেবে পরিচিত হওয়ার চেয়ে বোন হিসেবে পরিচিত হওয়া বেশি ভালো, তাই না রিদান ভাই? রিধান ওর থেকে দূরে সরে আসে, কিন্তু রাব্বি হিয়ার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রয়েছে।
মনে হয় জীবনে কোনোদিন মেয়েই দেখেনি। রিধান বিষয়টা খেয়াল করে। সে বলে, হিয়া, শিক্ষক হলেন বাবার মতো। তাকে সবসময় বাবার নজরে দেখতে হয়, সালামে কালামে দেখতে হয়। কথাটা মাথায় রাখবেন। হুম, ঠিক আছে। রিধান এবার রাব্বিকে নিয়ে বাইরে চলে যায়। তারপর কোচিংয়ে সব কাগজে সই করে বাইরে হওয়ার সময় ওকে জড়িয়ে ধরে বল, দেখ রাব্বি, হিয়া যেমন তোকে বাবার মতো দেখবে, তুইও তেমন ওকে ছাত্রের মতো দেখবে। আর যদি আমার কানে অন্য কোনো কথা আসে, তাহলে এই রিদান কত ভদ্র সেটা তোর জানা আছে। সো হিয়াকে আমার সম্পত্তি হিসেবে তোর কাছে রেখে দিলাম। রাব্বি বুঝতে পারলো হিয়া নিশ্চয়ই রিধানের গার্লফ্রেন্ড হবে না বলেই সম্পত্তি বলতো না। আর রিধান কেমন সেটাও ভালো করেই জানে, তাই হিয়ার দিকে নজর দেওয়া যাবে না। রিধান বাইরে চলে গিয়ে গাড়ি করে অফিসের কাজে যায়। রাব্বি সব কাজ শেষ করে আবারও ক্লাসে ফিরে আসে। হিয়াকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রাব্বি বলে, হ্যালো সবাই, ওর নাম হলো হিয়া। আজকে থেকে ও তোমাদের সাথে পড়বে। হিয়া, তুমি গিয়ে পাশের সিটে বসে যাও। হিয়া বসতে যায়, কিন্তু এখানে অনেক মানুষ, তাই পেছনের সিটে গিয়ে বসে। সেখানে একটা ছেলে মুখে রুমাল দিয়ে ঘুমিয়ে আছে। ওর নাম হলো অনিল, সবাই অনি বলেই ডাকে। এইসব পড়াশোনা করা ওর এত পছন্দ না, তাই পেছনে বসে সবসময়। হিয়া গিয়ে ওর সাথে বসে যায়। অনি এখনো ঘুমিয়ে যায়। হিয়া ক্লাস করতে থাকে, কিন্তু পাশে বসে থাকা ছেলেটা কি অদ্ভুত। সবাই পড়ছে আর ও ঘুমিয়ে রয়েছে। হিয়া খাতায় লেখার জন্য কলম খুঁজে, কিন্তু ওর কাছে কলম নেই। তাই অনেকে জিজ্ঞেস করে, এই যে আপনার কাছে কি কলম হবে? অনেক রুমাল সরিয়ে হিয়ার দিকে তাকায়। সবাই মনে করেছে সে ঘুমিয়ে রয়েছে, বাট সে জেগেই রয়েছে। অনি ব্যাগ থেকে একটা কলম বের করে ওকে দেয় আর বলে, এই নাও কলম, আর লেখা শেষ করে ফেরত দিতে হবে না, কারণ অনি যদি একবার কাউকে কিছু দিয়ে দেয় সেইটা আর ফেরত নেয় না। হিয়া অদ্ভুত হয়ে তাকিয়ে থাকে। কি আজব ছেলে, শহরের সব ছেলে কি এমন অদ্ভুত হয় নাকি? আর রাগীও হয়। একজন রিধান চৌধুরী, যাকে বুঝতে গেলে পুরো মাথা খারাপ হয়ে যাবে। আর আরেকজন হলো এই অনি। রিধান অফিসে পৌঁছেছে। ওর আজকে অনেক কাজ রয়েছে, কিছু ফাইল রয়েছে, সেগুলো চেক করতে হবে। রিধান ওর ক্যাবিনে যায়, এরপর জাহিদকে ডাক দেয়। জাহিদ ওর দিকে তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে নেয়। কত সুন্দর বিয়ের মধ্যে একলা রেখে চলে গেছে, নিজে গিয়ে বিয়ে করেছে, আবার জাহিনকে উকিল দিয়েছে, কিন্তু বিয়ের পর একদিনও ফোন করেনি। ওর সাথে কথাও বলতে বয়ে গেছে। জাহিদ মুখ ভার করে বসে আছে। রিধান সেটা দেখে আর বলে, মাঝে মাঝে তুমি আমার উপর এমন মুখ ভার করো জাহিদ, মনে হয় আমি প্রেমিক আর তুমি প্রেমিকা। এটা অফিস, সবাই জানে আমরা বন্ধু। এরকম করলে সবাই অন্য মানে খুঁজবে। রিধানের সবসময় সিরিয়াস মুহূর্তে মজা করা একদম পছন্দ না, কিন্তু কি করবে, জাহিদ এখন অফিসে আর রিধান এখানে ম্যাজিস্ট্রেট। তাই জাহিদ বলে, হয়েছে, থাক। আমার রাগ করতে বয়েই গেছে। আচ্ছা স্যার, কেন ডেকেছেন আমাকে সেটা বলেন। রিধান মুখ বন্ধ করে তাকিয়ে থাকে হিয়ার দিকে। এত মুগ্ধ দৃষ্টিতে আর মায়া নিয়ে জীবনে কখনো কোনো মেয়েকে দেখেনি সে। শহরে পার্টি করা মেয়েদের দেখেছে, কিন্তু নামাজ পড়া অবস্থায় একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে। এই রূপ দিয়ে যে কোনো পুরুষ মানুষের হৃদয়ে ঝড় তুলে দিতে পারবে। হিয়ার নামাজ শেষ করে ওড়না খুলে ফেলে। হিয়া জানে না তার পেছনে দাঁড়িয়ে থাকা দুটো চোখের পলক শুধু তার দিকেই রয়েছে। হিয়া ওড়না খুলে পেছনে তাকিয়ে রিধানকে দেখে, অবাক হয়ে যায়। এই লোকটা কখন আসলো তার রুমে? আর নামাজ পড়ার সময় হয়তো এসেছে, কিন্তু এভাবে তাকিয়ে রয়েছে কেন? মনে তো হচ্ছে সামনে কোনো সুন্দর জিনিস রাখা, কিন্তু এই রুমে হিয়া ছাড়া তার দেখার বিশেষ কিছু নেই। তাহলে কি রিধান হিয়াকে দেখছে? হিয়ার চোখে চোখ পড়তে রিধান চোখ সরিয়ে নেয়। এরপর একটু স্বাভাবিক হয়ে রুমে ঢুকে। রিধান বলে, হিয়া, আম সরি। হিয়া যতটা না অবাক হয়েছে রিধানের তাকিয়ে থাকা নিয়ে, তার চেয়ে বেশি অবাক হয়েছে সরি কথাটা শুনে। মানে রিধান ওকে সরি বলছে? হঠাৎ করে কি হলো, লোকটা জিন ভূতে ভর করলো নাকি? হিয়া বলে, আচ্ছা, আপনার কি জ্বর এসেছে বা পেট গরম হয়েছে যে আপনি আমায় সরি বলছেন? আমাদের গ্রামে সরি মানে মাফ চাওয়া, ভুল মেনে নেওয়া বোঝায়। আপনাদের শহরে কি সরি মানে অর্ডার করা বোঝায়? রিধান ওর কথা শুনে একটু ভ্রু কুচকায়, তাকায়। এই হলো মেয়ে মানুষের সমস্যা। যদি কখনো ভালো করে কথা বলতে চায় তাহলে বলবে মতলব কি, সন্দেহ করবে। আর যদি খারাপ করে ধমক দিয়ে কথা বলে, তাহলে কান্না করতে করতে চোখের নদীতে পরিণত করবে। যদিও নিজের জীবনে খুব কমই সরি বলেছে সে, যদি বাড়ির সবার সামনে সরি বলতো তাহলে সবার এই রিয়েকশনই হতো। রিধান বলে, সরি মানে মাপ চাওয়া। আসলে আজকে অফিসে অনেক কাজ ছিল, 2 দিন ধরে যাওয়া হয়নি, তাই আপনাকে কোচিং থেকে নিয়ে আসতে পারেনি। আর কোনো টাকা বা ফোনও দেয়নি, তবুও ভালো মতো আপনি বাড়ি ফিরেছেন, সেটাই তো অনেক। তাই নিজের ভুলের জন্য সরি বলছেন।
রিধানের মুখ থেকে সরি শুনতে খুব একটা খারাপ লাগছে না হিয়া। সবসময় শুধু ধমক আর অর্ডারই শুনে, কিন্তু আজকে সরি শুনেছে। বাহ, ভালো কথা তো। হিয়া বলে, জানেন, আজ অব্দি অনেকেই আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কোনো জিনিসে আমার দোষ ছিল না, তবুও আমায় সরি বলতে হয়েছে। তবে আজ প্রথম কেউ আমায় সরি বলেছে। আমার বাড়ি ফেরা নিয়ে টেনশন করেছে। ধন্যবাদ আপনাকে, হিয়ার মতো একটা তুচ্ছ মেয়েকে নিয়ে টেনশন করার জন্য। রিধান হিয়ার দিকে তাকিয়ে দেখে কথাগুলো বলার সময় মেয়েটার চোখে এক বিন্দু পানি জমেছে, আর ভীষণ মায়া আর কষ্ট নিয়ে কথা বলছে। কেন হিয়ার কথা এত ভালো লাগে? ইচ্ছে করে ওর সব কথা শুনতে। আগে কখনো কারো উপর মায়া কাজ করেনি, কারো কথা শুনতে ভালো লাগেনি রিধানের। রিধান বলে, আপনার জীবনে যা কখনো হয় নাই তাই হবে। এখন সব খুশি আপনাকে ঘিরে থাকবে, সব দুঃখ দূর হয়ে সুখ আসবে আপনার জীবনে। সেই জন্য দায়িত্ব নিয়েছি আমি আপনার। আপনি সুখ বলতে কি টাকা বোঝাতে চান? কিন্তু আমার কাছে সুখ মানে হলো ভালোবাসা। সেটা কি দিতে পারবেন আমায়? আপনি শত দুঃখের মাঝে বুকে আগলে রাখতেন, সুখের সময় হাসির কারণ হতে পারবেন। দায়িত্ব কি শুধু টাকা দিলেই শেষ হয়ে যায়? হিয়ার এই কথার উত্তর নেই রিধানের কাছে। সত্যি কি দায়িত্ব শুধু টাকা দিলেই শেষ হয়ে যায়? কিন্তু হিয়া যা চায় তা কি করে দিবে রিধান? এই মায়াবতীর মায়ায় নিজেকে কি করে সঁপে দিবে সে? কারণ ভবিষ্যতে ঘৃণার পাল্লা এই মায়ার চেয়ে ভারী হয়ে যাবে। রিধান নিজের হাতে থাকা একটা ব্যাগ দেয় আর বলে, এই নেন, আপনার জন্য একটা ফোন রয়েছে। এখানে যদি কখনো ফোন করা দরকার হয় তাহলে করবেন। বিপদ এলে ফোন যাতে প্রথমে আমার কাছে আসে। রিধানের এত অধিকার কোথা থেকে আসে? বিয়েটা সে মানে না, তাহলে শুধু কি দায়িত্ব থেকে এত অধিকার আসতে পারে? হিয়া বলে, ঠিক আছে, সমস্যা হলে ফোন করব। আচ্ছা, আপনি কোচিং থেকে বাড়ি কি করে ফিরে আসলেন? রিধানের কথা শুনে হিয়ার অনির কথা মনে পড়ে। ওই ছেলেটা কি সত্যিই রিধানের বন্ধু? হিয়া বলে, ও, আমাদের কোচিং এ একটা ছেলে পড়ে, ও নাকি আপনার বন্ধু। ওই চৌধুরী বাড়ি চেনে, ওর সাথে এসেছি। নাম হলো অনিল। হিয়ার মুখে অনিলের নাম শুনে রিধান সন্দেহ নিয়ে তাকায়। অনিল মানে তো অনি, একই কোচিংয়েই পড়ে। তাহলে আজকে সকালে যখন কোচিংয়ে গিয়েছে তখন ওর সাথে দেখা করেনি কেন? অবশ্যই সে ছোটবেলায় ওর সাথে বন্ধুই ছিল, কিন্তু বড় হওয়ার পর এই বাড়িতে আসে না, তাই হয়তো ভুলে গেছে। তবে অনি আর হিয়া একসাথে পড়ে, বিষয়টা জেনে ভালো লাগে রিধানের। রিধান বলে, হুম, ও হলো অনেক ছোটবেলায় আমাদের বাসায় আসতে। আমার থেকে ছোট ছিল, কিন্তু আমার বন্ধু। যাক, আপনাকে ভালো করে বাসায় নিয়ে এসেছে, এটাই অনেক। কথা শেষ হতে হিয়া হাতে থাকা ফোন দেখে। কি সুন্দর ফোনটা, অনেক দামি মনে হয়। ফোন ভালো কি খারাপ সেটা চেক করার একটা উপায়, আর তা হলো সেলফি। হিয়া তাড়াতাড়ি ছবি তুলে আর দেখে। হিয়া বলে, ওয়াও, এই ফোনে কত সুন্দর ছবি ওঠে। আমাকে একদম নায়িকার মতো দেখতে লাগছে। গ্রামের সকিনার চেয়ে বেশি সুন্দর লাগছে। কি সুন্দর ফোন। রিধান ওর দিকে তাকিয়ে থাকে। মেয়ে গ্রাম হোক বা শহরের, ফোন দেখলে ছবি সবাই তুলে। রিধান ওর কাণ্ড দেখে মনে মনে ভাবে, পিকুকে ফোন দিলেও এমন বাচ্চামো করতো না। রিধান বলে, এই সকিনা কে? আমাদের গ্রামের শয়তান বেরিয়ে আছে না, নাম সকিনা। সারাদিন ফোন আর সাজ নিয়ে বিজি থাকে। আজ আমাকে তার চেয়ে বেশি সুন্দর লাগছে। ওকে, আপনি ফোন দেখেন কেমন হয়েছে। আমি রুমে যাই, ফ্রেশ হতে হবে। রিধানের যাওয়া দেখে হিয়ার মামা আর মামির সাথে কথা বলার কথা মনে পড়ে। কতদিন হলো তাদের সাথে কথা বলেনি হিয়া। হিয়া বলে, আচ্ছা, আমি কি মামা মামির সাথে কথা বলতে পারি? হুম, ঠিক আছে, বলেন। হিয়া খুশি হয়ে তার মামির কাছে ফোন করে। রান্নাঘরে রান্না করছে তার মামি। আগে হিয়া থাকতে সেই করতো, কিন্তু এখন সব রান্না তার মামিকেই করতে হচ্ছে। হঠাৎ করে ফোন বেজে ওঠে, তাই রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? মামি, আমি হিয়া বলছি। কে হিয়া? আমি কোনো হিয়াকে চিনি না। যখন বিয়ে থেকে পালিয়ে গিয়েছিলি তখন হিয়া আমাদের কাছে মারা গেছে। সমাজের সবার সামনে নাক কাটা গিয়েছে আমাদের। ছোটবেলা থেকে বড় করে এই প্রতিদান, আর কখনো ফোন করবি না আমাদের। যেখানে পালিয়ে গেলি সেখানেই থাক। মামি ফোন রেখে দেয়। হিয়ার চোখে পানি চলে আসে। রিধানের হিয়ার হাসি মুখটা দেখতে ভালো লেগেছে। এতক্ষণ অফিসে কাজ করার পর এই মেয়ের হাসি মুখ দেখে সব দুর্বলতাই দূর হয়ে গেছে, কিন্তু এখন কান্না করা দেখে মনে কষ্ট হচ্ছে। রিধান একটু এগিয়ে গিয়ে বলে, ইয়া, কান্না করছেন কেন? আপনার মামি হয়তো রাগ করেছে, পরে সব ঠিক হয়ে যাবে। মামি আর কখনো আমার সাথে কথা বলবে না, মামাও বলবে না। আর কখনো গ্রামে যেতে পারবো না আমি।
রিধানের হাত দিয়ে গাল টাচ করে চোখের নোনা পানি মুছে দেয়, এরপর মাথায় হাত বুলিয়ে দেয় আর শান্ত হতে বলে। হিয়া কান্না বন্ধ করে ছোটবেলায় যখন কান্না করত তখন মা তার মাথায় হাত বুলিয়ে দিত, হিয়ার কান্না বন্ধ হয়ে যেত। আজকে অনেক দিন পর কেউ কান্নার সময় তাকে এমন করে শান্ত করেছে। রিধান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে শুয়ে ঘুমিয়ে পড়তে বলে। যতক্ষণ না হিয়া ঘুমিয়ে পড়ে ততক্ষণ অবধি মাথায় হাত রেখেছে, মাথার কাছে বসে থাকে। তারপর ঘুমন্ত এক পরীকে রেখে নিজের রুমে চলে আসে। এক অদ্ভুত শান্তি লাগছে মনে, শরীরের সব দুর্বলতা শেষ হয়ে গেছে, বিশ্রাম হয়ে গেছে ওর চোখের ঘুমন্ত হিয়াকে দেখে। একটা মেয়ে এত মায়াবী কেমন করে হয়, মন কেড়ে নেওয়া ঘুমন্ত রাজকন্যা। রিধান হিয়ার ঘর থেকে বের হয়ে যায়, এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে, আর শরীর বেশ দুর্বল লাগছে তাই ঘুমিয়ে পড়ে। হিয়া ঘুমিয়ে যায়, বিকেলে উঠে একটু পড়াশোনা করে, তারপর নামাজ পড়ে তানিয়ার সাথে আড্ডা দেয়। এই বাড়িতে হিয়া ছাড়া আর কোনো মেয়ে নেই, তাই তানিয়া এতদিন বেশ বোর হচ্ছে, কিন্তু এখন হিয়ার সাথে কথা বলতে পারে। হিয়া খুব মিশুক মেয়ে, সবার সাথেই মানিয়ে নিতে পারে। অনেক সময় আড্ডা দিয়ে রাতে পড়াশোনা করতে বসে। আজকের দিনে একটু গরম পড়েছে, কিন্তু রাতে বেশ ঠান্ডা করেছে। বিকেলের দিকে বৃষ্টি পড়েছে, তাই একটু হিমেল হাওয়া দিচ্ছে। হিয়ার ইচ্ছে করছে ছাদে যেতে, তাই ছাদে যায় হাতে একটা কফি নিয়ে। রিধান ঘুম থেকে উঠে বাইরের পরিবেশ দেখে, তারপর ওরও ছাদে যেতে ইচ্ছে করে, কিন্তু ছাদে গিয়ে হিয়াকে দেখে আবার নিচে নেমে আসে। হিয়া সুন্দর বাতাস উপভোগ করতে থাকে, বাট ঠান্ডা বাতাসের জন্য ওর একটু শীত লাগছে, তবুও হাতের কফির উষ্ণতায় শীত কাটিয়ে নেওয়া যায়। হঠাৎ একটা চাদর ওর গায়ে গিয়েও জড়িয়ে দেয়। পেছনে ফিরে রিধানকে দেখে বলে, আপনি এখানে আর এই চাদর কেন দিলেন? রিধান ওর গায়ে ভালো করে চাদর দিয়ে মুড়িয়ে দেয়, শুধু হাতটা বাকি রাখে কফি খাওয়ার জন্য। এরপর বলে, এরকম ঠান্ডা বাতাসে ছাদে এসছেন কেন? জ্বর আসতে পারে, যান যান ঘরে যান। হিয়া একটু মন খারাপ করে, ঠান্ডা বাতাসে কি কারো জ্বর আসতে পারে? যদিও হিয়া খুব দুর্বল শ্রেণীর প্রাণী, কিন্তু এই সুন্দর পরিবেশ রেখে ঘরে কি করে মন বসে? ইচ্ছে করে আকাশের তারার সাথে তাদের দেশে চলে যেতে, কিন্তু রিধান ওকে ঘরে চলে যেতে বলে। কোথায় তারার দেশ আর কোথায় ঘর? লোকটার মতো নিরামিষ একটাও নাই এই পৃথিবীতে। হিয়া বলে, না, আমি একটু পরিবেশ উপভোগ করতে চাই, আর বৃষ্টির পানি ফোঁটা না পড়লে জ্বর আসবে না। ইয়া খুব শক্তিশালী একটা মেয়ে। রিধান হিয়ার দিকে তাকিয়ে থাকে। এই মেয়ে নাকি শক্তিশালী, যা পাটকাঠির মতো শরীর, একটা জোরে বাতাস আসলে উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু তবুও যদি থাকতো, চায় তাহলে থাকুক, অনেক অর্ডার করেছে হিয়াকে, এবার নিজের পছন্দ মতো কিছু করতে দিক। হিয়া খুশি হলেও খুশি রিদান বলে, ঠিক আছে থাকেন, কিন্তু যদি জ্বর বা ঠান্ডা লাগে তাহলে বকা একটা মাটিতে পড়বে না, বলে দিলাম। হিয়া একটু বাচ্চাদের মতো হাসি দেয়, তারপর আবারও আকাশের দিকে তাকিয়ে দেখতে থাকে। বাতাসে হিয়ার চুলগুলো মুখে উড়ে আসতে রিধান সামনে গিয়ে সেটা কানের পিছে গুজে দেয়। এরপর হিয়ার চোখে চোখ রাখে। একজন নারীর চোখের মায়ায় পুরুষ আসক্ত হয়, জীবনের সব সুখ ভালোবাসা খুঁজে পায়। হিয়ার চোখ সরিয়ে নেয়, এরপর একটা লাজুক হাসি দেয়। রিদানকে প্রথম যেদিন দেখেছে অনেক খারাপ আর রাগী মনে করেছে, কিন্তু এখন ভালো লাগছে। বাবা ঠিক বলেছে, একবার যদি রিধানকে বুঝতে পারে হিয়া, তাহলে ওকে খারাপ মানুষ মনে করবেই না। কথাটা সত্য। অনেক সময় থাকার পরেই হিয়া নিচে চলে আসে আর ঘরে গিয়ে পড়াশোনা করতে বসে। রিধান ছাদে আকাশের দিকেই তাকিয়ে থাকে আর ভাবে, জানো মা, তোমার পর কোনো মেয়ের এত কেয়ার করছে আমি, যত চেষ্টা করি বিহার থেকে দূরে সরতে পারছি না। কি যেন আছে ওর মধ্যে, আমি ওর দিকে টানে। আচ্ছা, আমাদের এই বিয়েটা কি শুধু দায়িত্ব হয়ে থাকতে পারবে না মা? হিয়া নিচে যায়, খাওয়া দাওয়া শেষ করে, এরপর নিজের রুমে চলে আসে। রাতে ঘুমিয়ে পড়ে। সকালে রিধান ওকে ডাক দেয়। হিয়া, ঘুম থেকে উঠে পড়ুন। হিয়া তো অনেক সকালেই উঠে পড়াশোনা করেছিল, রিধানের ডাক শুনে বই রেখে দেয়। এত সকালে লোকটা ডাকছে কেন? হিয়া দরজা খুলে দেয় আর বলে, কি হয়েছে, কিছু কি বলবেন? বলবো, আমি অফিস যাচ্ছি তাই, কিন্তু আজকে একটা জায়গার জমিনের কাজ দেখতে যেতে হবে, তাই একটু দেরি করে গেলে সমস্যা নেই। আপনাকে শপিং নিয়ে যেতে চাই। হিয়া বিষয়টা ভাবে, আসলে ওর শপিং মলে যাওয়ার দরকার, কারণ শাড়ি পরে সব জায়গায় তো যাওয়া যায় না। কোচিংয়ে সবাই অন্য পোশাক পরে থাকে, আর তার সাথে শাড়ি পরা যায় না। হিয়া বলে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমি একটু রেডি হয়ে নিই, তারপর যাই। হিয়া রেডি হয়ে যায়। ও রেডি হওয়া মানে বাকি মেয়েদের মতো এত বেশি সেজে গুজে কোথাও যাওয়া, নর্মাল একটা সাজতে। এরপর গাড়িতে উঠে বসে। আজকে পিকু যাবে না ওদের সাথে, কারণ পিকু স্কুল রয়েছে তাই।
হিয়া সামনের সিটেই বসে যায়। এরপর গাড়ি চলতে থাকে। একটা গান বাজছে, তবে আজকে হিন্দি গান, বাংলা গান না। मैं तो रास्ते से जा रहा हूँ এ গান বেজে ওঠে। হিয়া পরিবেশ উপভোগ করতে থাকে। জানলার বাতাসে হিয়ার চুলগুলো কপালে আসে। রিধানের এই জিনিসটা দুর্বলতা, কিন্তু এখন চুল সরিয়ে দিতে পারবে না। খুব অল্প সময়ের মধ্যে গাড়ি শপিং মলে পৌঁছে যায়। কত বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই শপিং মল। শহরের অনেক মানুষ রয়েছে, তাদের দিকে হিয়া তাকিয়ে থাকে। কি উন্নত তাদের চলাফেরা, জামা কাপড়। তবে অনেক মেয়েরা বা পোশাক পরে রয়েছে, তা দেখে হিয়া লজ্জা করছে। ছি ছি, এইসব কি কেউ পরে থাকতে পারে? রিদান হিয়ার দিকে তাকিয়ে দেখে আর বলে, ভিয়া, আপনাকে কাউকে দেখে নিজেকে ছোট মনে করতে হবে না। সব নারীর আলাদা পরিচয় রয়েছে। আপনি আপনার মতো সুন্দর গ্রামের অপরূপা। হিয়া আর চোখে রিধানের দিকে তাকিয়ে থাকে। কি সুন্দর প্রশংসা করতে পারে, আর হিয়ার সব গতিবিধির উপর নজর রাখে। এত সুন্দর করে মনে হয় আগেও মেয়েদের প্রশংসা করেছে। তবে ওনার কোনো প্রেমিকা থাকতে পারে নাকি সন্দেহ আছে। যার রাগী মানুষ, তবে খারাপ না, ভালো আছে। রিধান আর হিয়া ভেতরে ঢুকে যায়। ওর জন্য জামা কিনতে যায় রিধান। বলে, আপনার কোন জামা পছন্দ হিয়া? কালো জামাটা সুন্দর। কালো কোন দুঃখে পড়বেন? আপনার সাথে বিয়ে হয়েছে, এটা কি কম দুঃখের কথা? আচ্ছা, আমি আপনাকে পোশাক সিলেক্ট করে দিই। হিয়া এত জামা কাপড় দেখে কি কিনবে বুঝতে পারে না, তবে রিধান ওকে পছন্দ করে দেয়। একজন পুরুষ মানুষের এত সুন্দর পছন্দ হতে পারে হিয়া জানতো না। সব পোশাকগুলো অসাধারণ হয়েছে। অনেক জামা কিনেছে। মামির বাসায় থাকতে শুধু ঈদে নতুন জামা পরতে পারতো, আর মাসে মাসে মামির পুরনো শাড়ি পরতে হতো। কিন্তু প্রথমবার এত জামা পেয়েছে। রিধান হিয়ার হাসি মুখ দেখে মেয়েটা কত খুশি। ও চায় হিয়া এমন খুশিই থাকুক। ওর জন্য হিয়ার জীবনে যা শেষ হয়ে গেছে সব ফিরে আসুক। হিয়া অনেক কাপড় কিনে খুশি হয়ে যায়। এত কাপড় তার রিধান ওকে আরো কসমেটিক্স কিনে দেয়। চায়, কিন্তু হিয়া এসব ব্যবহার করে না। ও গ্রামের মেয়ে, তাই সাদামাটা থাকতেই পছন্দ করে। ওরা যখন চলে আসবে তখনই হিয়ার কিছু মনে পড়ে। হিয়া ডাক দেয় রিধানকে। শুনুন, আমাকে কি আপনি আরেকটা জিনিস কিনে দিতে পারবেন? রিধান পেছনে ফিরে তাকায়। হিয়াকে এতক্ষণ বলবো কি লাগবে, তখন কিছু বললো না। কিন্তু কি চাই কিনতে, মনে হয় আসার সময় কিছু পছন্দ হয়েছে ওর। রিধান বলে, বলেন কি কিনবেন? যদিও মেয়েদের কি কি লাগে সেটা আমি জানি না। হিয়ার নাকফুলের কথা মনে পড়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে, নাকে গয়না পরতেই হয়। গ্রামের সবাই এটা মেনে চলে, না হলে নাকি স্বামীর অমঙ্গল হয়। যদিও বিয়েটা হিয়া বা রিধান মানে না, কিন্তু রিধানের কোনো সমস্যা হোক সেটা হিয়া চায় না। কারণ রিধান ওর কাছে এত খারাপ মানুষ না। আর যেহেতু ও বিবাহিত, সেহেতু কিছু জিনিস মেনে চলতেই হবে ওর। হিয়া বলে, আমার একটা নাক ফুল কিনতে হবে, সেজন্য দাঁড়াতে বলছি। হঠাৎ নাকের ফুল কেন কিনতে হবে? শহরের কেউ এই নাক ফুল পরে থাকে না, তাই হিয়া পরলে একটা অদ্ভুত লাগতে পারে। তবে হিয়া যখন চেয়েছে তখন কিনে দিতে কি সমস্যা? কিন্তু হিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে কেন? রিধান বলে, ওকে, তাহলে চলুন কিনে দিই আপনাকে। হিয়াকে রিধান একটা সুন্দর নাকের ফুল কিনে দেয়। এটা হিয়া পরে বেশ ভালোই মানিয়েছে তাকে। একদম খাঁটি বিবাহিত মহিলা লাগছে হিয়াকে। হিয়া নিজেকে আয়নায় একটু দেখে। সত্যি গয়না পরলে নারীর সৌন্দর্য আরো বেড়ে 10 গুণ হয়ে যায়। হিয়া আর রিধান চলে আসে। হিয়া একজোড়া বালা কিনতে চেয়েছে, কারণ বিয়ের পর এটাও পড়তে হয়। তবে রিধান ওকে অনেক জিনিস কিনে দিয়েছে। এমনি নিজেকে ছোট ছোট লাগছে, তার উপর আরো কিছু বলতেও পারবে না সে। অন্য সময় যদি নিজের টাকা হয় তাহলে কিনে নিবে সে। হিয়া বাইরে দেখতে থাকে। গাড়ি ট্রাফিকের জন্য থেমে যায়। সামনে একজন বৃদ্ধ লোক তার বউকে হাত ধরে পার করিয়ে দেয়। কি সুন্দর এই দৃশ্য, তাই না? আচ্ছা, রিধানও কি তাকে সারা জীবন এভাবে আগলে রাখবে? হিয়াকে কেউ কখনো ভালোবাসা দেয়নি। রিধান কি তাকে দিবে নিজের বুকের মধ্যে একটু ঠাঁই? কিন্তু রিধান ওকে দায়িত্ব হিসেবে দেখে, আর সারা জীবন তাই মনে হয় দেখবে। কিন্তু কেয়ার কোনো করে না। কিন্তু কেয়ার কেন করে তার? হিয়া একটু মায়া নিয়ে রিধানের দিকে তাকায়। কি সুন্দর লোকটা, চোখ নাক সব সুন্দর। একটা পুরুষ মানুষের কি এত সৌন্দর্য থাকা উচিত? তাহলে তো হিয়া কেন, যে কোনো নারী ওর প্রেমে পড়ে যেতে বাধ্য। কিন্তু হিয়া কি ওর প্রেমে পড়ে গেছে? রিধান হঠাৎ খেয়াল করলো হিয়া ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিধানের ওর তাকিয়ে থাকা খারাপ লাগছে না। অন্য সময় হলে এভাবে তাকানোর কারণ জিজ্ঞেস করতো, বাট এখন করতে ইচ্ছে করছে না। হিয়া যে লাজুক মেয়ে, যদি জিজ্ঞেস কর তাহলে লজ্জা পেয়ে আর তাকাবেও না।
রিদান হেসেই গাড়ি চালাতে থাকে। রাস্তায় পুরো সময় হিয়া রিধানকে দেখতেই থাকে। এই প্রকৃতির চেয়ে রিধান আরো বেশি মোহনীয় ওর কাছে। গাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চৌধুরী বাড়িতে। হিয়া নিজের চোখ নামিয়ে নিচে নেমে পড়ে। হিয়া যখন বাড়ির ভেতর ঢুকতে যাবে তখন কি মনে করে গাড়িতে বসা রিধানকে ডাক দেয়। শুনুন। বলুন। হিয়া চোখের কাজল থেকে একটু কালি নিয়ে রিধানের কাছে যায় আর ওর ঘাড়ের কাছে একটা ফোঁটা দিয়ে দেয়। তারপর বলে, আপনি অফিসে যাবেন তাই নজর ফোঁটা দিয়ে দিলাম, যাতে কারো নজর না লাগে। আমি কি ছোট বাচ্চা? নজর লাগবে। আর যদি নজর লাগে তাহলে মনে হয় আপনারটা বেশি লাগবে। গাড়িতে যেভাবে দেখছিলেন। আমি ভেতরে যাই। হিয়া লজ্জা পেয়ে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। রিদান হেসে গাড়িতে উঠে পড়ে। ঘাড়ে হাত দিয়ে অনুভব করে সে হিয়ার হাত ধরেছে, কিন্তু হিয়া কখনো তার গায়ে টাচ করেনি। এবারই প্রথম। রিদান অফিসে চলে যায়, হিয়া বাসায় ফিরে আসে। তারপর দুপুরে কোচিং এর জন্য চলে যায়। আজকে রিধান কোনো ভুল করে নেই। ড্রাইভারকে হিয়াকে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। যতক্ষণ না ওর কোচিং শেষ হবে ততক্ষণ অপেক্ষা করতেই বলেছে। হিয়া কোচিং এ যায়, তবে আজকেও একেবারে পিছনে বসতে হয়নি যেখানে অনি বসে থাকে। অনি মুখে রুমাল দিয়ে ঘুমিয়ে আছে। হিয়া গিয়ে সেখানে বসেছে। এক নজরে ওকে দেখে। কি অদ্ভুত, বাড়িতে কি রাতে ঘুমায় না, এখানে এসে ঘুমোতে হয়? যদি পড়াশোনা করতে ভালোই না লাগে তাহলে করে কেন বুঝতে পারে না সে। রাব্বিসের ভেতরে ঢুকে আসে, তারপর সবাইকে পড়া ধরতে থাকে। অনিকে ঘুমিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, অনে দাঁড়াও, আর আজকে যা পড়া দিয়েছি সেটা পড়ো। অনি মুখ থেকে রুমাল সরিয়ে নেয়। কি সুন্দর একটা ঘুম দিল, কিন্তু স্যার ভেঙে দিয়েছে। অনি দাঁড়িয়ে যায়, এরপর পড়া খুব সুন্দর করে বলে দেয়। ইয়া শুনে অবাক। এই ছেলে সারাদিন ঘুমিয়ে থাকে, আর কালকেই ক্লাসে ঘুমিয়ে থেকে কি করে আজকে পড়া সব বলতে পারলো? অনি বসে যায়, আবার ঘুমিয়ে পড়ে। রাবি এবার হিয়াকে পড়া ধরে। ওর বই কেনা হয়েছে তাই পড়া বলতে পারছে, আর হিয়া ভালো ছাত্রী তাই সুন্দর করে বলে দিল পড়া। হিয়া তার হাতে থাকা কলম দেখে কালকে যেটা অনি ওকে দিয়েছে। হিয়া বলে, এই যে আপনার কলম অনি। অনি যেই জিনিস একবার কাউকে দিয়ে দেয় সেটা ফেরত নেয় না, তোমার কাছেই রেখে দাও। আর হিয়া যদি কারো কাছ থেকে কোনো কিছু নেয় তাহলে সেটা ফেরত দিয়ে দেয়। অন্য জিনিস রাখে না নিজের কাছে। সো এ নিন আপনার কলম। ভালো জেদ আছে তোমার মধ্যে। আসলে রিদান কাজিন তো তুমি, জেদ থাকবে। হিয়া কোনো কথা বলে না, আবারও পড়াশোনা করতে থাকে। রিধান অফিসে যায়। জাহিদ দেখে রিধান বেশ খুশি। বিয়ের পর মুখে হাসি লেগে থাকে। নতুন নতুন বিয়ে হলে এমনই হয়। জাহিদ বলে, বাহ রিদান, নতুন নতুন বিয়ে হয়েছে, তাই কি এত হাসি খুশি থাকা হচ্ছে? হাসি খুশি থাকবো না কি করব? সারা মুখে লিপস্টিকে দাগ নিয়ে ঘুরে বেড়াবে না। বউকে কোলে নিয়ে হারে মনে যাব। রিধানের কথা শুনে জাহিদের কান গরম হয়েছে। এই ছেলেটা কি কখনো সোজা কথার উত্তর সোজাভাবে দিতে পারে না? জাহিদ বলে, আচ্ছা, তুমি কি সোজা কথা সোজা উত্তর দিতে পারো না? এখানে ভুল কি হলো? বউকে নিয়ে মানুষ তাই করে। জাহিদ আর কোনো কথা বলে না। রিধান আর ওর জমি দেখতে যায়। আসলে এটা একটা সরকারি কাজ, আর বিশাল টাকার, তাই রিধানকে দেখতে যেতে হচ্ছে। হিয়া কোচিংয়ে পড়াশোনা করতে থাকে, আর পাশে অনেক ঘুমিয়ে থাকে। কোচিং শেষ হয়ে গেলে সামনে থাকা গাড়িতে উঠে বসে। রিধান গাড়ি ঠিক করে রেখেছে, বাইক দিয়ে বাড়িতে চলে যায়। তার বাড়িতে বাবা থাকে। অনেক বাড়িতে ঢুকে তখনই তার বাবা বলে, অনি, তুমি নাকি কোচিং সেন্টারে পড়াশোনা না করে ঘুমিয়ে থাকো, কথাটা কি সত্যি? অনেক থেকে যায়। তার বাবার কথার উত্তর দিতে ইচ্ছে করছে না। আসলে অনেক গান করতে পছন্দ করে, তাই সে বড় হয়ে গায়ক হতে চায়, কিন্তু তার বাবা তাকে বিজনেস সামলাতে বলে। ছোটবেলা থেকে তার অনুভূতি, তার কথার কোনো দাম নেই তার বাবার কাছে। অনেক বিরক্ত হয়ে বলে, তোমার কানে যেহেতু খবর এসেছে সেটা ভুল কি করে হতে পারে? আমি কোচিং সেন্টারে ঘুমিয়ে থাকি, শুনে খুশি হলে? তার বাবা রেগে যায়। কোচিং সেন্টারে ঘুমিয়ে থাকে সে কথা শুনে নিশ্চয়ই সে সত্যি খুশি হবে না। বাবা বলে, মানে কি এসবে? তুমি পড়াশোনা না করলে ভালো রেজাল্ট কি করে করবে? কোচিং সেন্টারে কি তোমাকে ঘুমিয়ে থাকার জন্য পাঠানো হয়েছে? ভালো রেজাল্ট করার জন্য কোচিং সেন্টারে যাওয়ার কি দরকার? তোমার কাছে টাকা আছে, সেই টাকা দিয়ে যে কোনো কলেজে এডমিশন করিয়ে দিতে পারো। আর তোমার জীবনের গোল মানে টাকা কামানো, টাকা দিয়েই সব কিনা যায়। অনেক কথা বলে রুমে চলে যায়। গিয়ে গিটার বের করে গান করতে থাকে। ইয়ে বাড়িতে ফিরে আসে, নামাজ আদায় করে আবারও পড়ে নেয়। শরীর অনেক টায়ার্ড লাগছে, তাই একটু বিশ্রাম নিতে যায়। রিধান জমি দেখতে গেছে, সেখানে কাজও শুরু হয়ে গেছে। অনেক মহিলারাই কাজ করছে। রিধান বলে, কি কাজ কেমন চলছে? সব ঠিক? ইট বালি যেন ভালো মানের হয়,
নাহলে পরের কাজ আর আপনাদের দেওয়া হবে না, কারণ এটা সরকারি কাজ। তাই যদি কোনো ভুল হয় অনেক মানুষের সমস্যা হবে। সো বি কেয়ারফুল। ওকে স্যার, খুব ভালো করে করব। না করলে আপনি কি করতে পারেন সেটা আমি জানি। ঠিক বলেছেন। আসলে আমি খুব ভদ্র তো। আচ্ছা, এখন চলুন কাজের জায়গায় ভালো করে দেখে আসি। রিধান আর তার সাথের লোক কাজের জায়গা দেখতে যায়। জাহিদ কি করবে সেও যায়। সেখানে অনেক মহিলা শ্রমিক কাজ করছে। তবে একটা জিনিস কিন্তু অদ্ভুত, সেখানে সব মহিলা গ্রামের, তাই তারা সবাই নাকের ফুল পরে রয়েছে আর হাতে ছুরি। রিধানের শপিং করতে গিয়ে হিয়ার কথা মনে পড়ে যায়। রিধান একজন মহিলাকে ডেকে আনে আর বলে, আচ্ছা, আপনারা সবাই নাকফুল পরে রয়েছেন কেন? ও মা স্যার, আপনি জানেন না বিবাহিত মহিলারা নাক ফুল আর হাতের বালা পরে স্বামীর মঙ্গলের জন্য। রিধান এখন বুঝতে পারে হিয়ার নাক ফুল কেনার আসল কারণ, আর লজ্জা কেন পেয়েছে সেটাও বুঝতে পারে। রিধান একটু হেসে ওর কাজে মনোযোগ দেয়। অনেকটা সময় বিভিন্ন জিনিস চেক করে অফিসে ফিরে আসে। তাকে উপরের মহলে রিপোর্ট করতে হবে, তাই পরে কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। হিয়া বিকেলে ঘুম থেকে উঠে যায়, বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে পড়তে বসে। পড়াশোনা শেষ করে বাইরে যায়। রিদান বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়, তারপর একটু বিশ্রাম নেয়। হিয়া যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে তখন ওর নূপুরের আওয়াজ শুনে রিধান বুঝতে পারে হিয়া যাচ্ছে। রিধান দরজা খুলে দেয় আর বলে, হিয়া শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হিয়া পেছনে ফিরে তাকিয়ে দেখে রিধান ওকে ডাকছে। সে থেমে আবার দরজার সামনে দাঁড়ায়। হিয়া বলে, জি বলুন, কি বলবেন? বলবো না কিছু, দিব, রুমে আসেন। হিয়া অবাক হয়, লোকটা নিজের রুম থেকে বাহির করে দিয়ে এখন হিয়াকে আবার নিজের রুমে যেতে বলছে। একটা মানুষ এত অদ্ভুত কি করে হয়? তার পুরো কার্যক্রম মাথার উপর দিয়ে যায়। হিয়া কোনো কথা না বলে রুমে ঢুকে যায়। রিধান আলমারি থেকে একজোড়া বালা বাহির করে, হিয়ার হাত ধরে আর বলে, এই বালা আর এখানে থেকে শাড়ি আমার মা তার ছেলে বউর জন্য রেখে গেছে। আপনি যদি চলে যান আমার জীবন থেকে, তখন এই বালা পরার মতো কেউ থাকবে না। আমি চলে যাব না, আপনি তাড়িয়ে দেবেন। আর যাকে বউ হিসেবে মানেন না তাকে বালা দিয়ে কি করবেন? আমি মানি না, কিন্তু বিয়ে তো হয়েছে, তাই পরিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে আপনাকে। হিয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটা কি সুন্দর করে আস্তে আস্তে চুরি পরিয়ে দিচ্ছে। যদি বউ হিসেবে নাই মানে তাহলে এত কেয়ার কেন করে? সত্যি কথা স্বীকার করতে কি সমস্যা ওনার? হিয়া একটু লজ্জাময় হাসি দিয়ে নুপুরের শব্দে যাতে সেজন্য হাসতে হাসতে হেঁটে চলে যায়। হিয়া একটু লজ্জাময় হাসি দেয়, তারপর নুপুরের শব্দের জন্য আস্তে আস্তে হেঁটে চলে যায়। তখন রিদান ওর হাত ধরে ফেলে, এক টানে নিজের কাছে নিয়ে আসে। নেশা জড়ানো চোখে তাকিয়ে বলে, ভাইয়া, আপনার নূপুরের আওয়াজ কম করতে হবে না। এখন ওই শব্দ আর আপনি দুটি ভালো লাগে আমার কাছে। হিয়া মাথা উঁচু করে তাকিয়ে দেখে রিধানকে। এই প্রথম এত কাছে আসছে ওর। রিধানের হার্টবিট শুনতে পারছে ও। ইচ্ছে করছে যতটা কাছে এসেছে তাতেই হবে, আর একটু কাছে এসে ওকে জড়িয়ে ধরতে, বুকের সাথে মিশে যেতে। রিধানের বুকের মধ্যে যেন হিয়ার ঠাঁই রয়েছে। এসব চিন্তা করতে করতে কখন রিধানের কাছে চলে গেছে বুঝতেই পারেনি। রিধান ওর কানে কানে ফিসফিস করে বলে, কি করছেন হিয়া? আমি হাত ধরেছি বলে কি এখন একা পেয়ে আমার সাথে যা ইচ্ছে তাই করবেন? একটা পুরুষ মানুষের সাথে খারাপ কিছু করার শাস্তি কিন্তু আইন দিবে আপনাকে। কি বলছেন এসব? কি করছি? এই যে একটা অসহায় অবলে ভীত একটা ছেলেকে রুমে একা পেয়ে তার সাথে এসে পড়ছেন। আপনি অসহায় অবলা? আপনি এত কাছে যদি থাকেন তাহলে আমি আপনার কাছে অসহায় হয়ে যাব। পুরুষ মানুষের কিন্তু মতলব আর চরিত্র যে কোনো সময় খারাপ হতে পারে, আর যদি খারাপ হয় তাহলে। রিধানের পুরো কথাটা শোনার আগে হিয়া ওকে ধাক্কা দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। রিধান হাসতে থাকে। এই মেয়ে এত লজ্জা কেন পায় সেটাই ও বুঝতে পারে না। হিয়া রুমে চলে যায়। জীবনে কখনো কোনো পুরুষ ওর এত কাছে আসেনি। মনে হচ্ছে শরীরে একটা অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। আর রিধানের কথাগুলো একদম কানের লতি ছুঁয়ে যাচ্ছিল। ও রুমে এসে একটা শুকনো ঢোক গিলে বলে। হিয়া নিজের রুমে চলে আসে। আয়নায় তার হাতে পরা বালাটা দেখে, কি সুন্দর। আর মায়ের পরা জিনিস সবসময় সুন্দর হয়। হিয়ার মায়ের কিছু জিনিস ওর কাছে রয়েছে, তবে সেটা মামার বাড়ি, কারণ বাড়ি থেকে আসার সময় কোনো কিছুই তো নিয়ে আসতে পারেনি সে। আজকে মাকে খুব মনে পড়ছে। যদি ওই জিনিসগুলো ছুঁয়ে দেখতে পারতো তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু সেটা আর সম্ভব না। মামি কখনোই তাকে বাড়িতে ঢুকতে দিবে না। আচ্ছা, ও কি আর মামার বাড়িতে যেতে পারবে না? একটু নিঃশ্বাস ফেলে পড়াশোনা করতে থাকে। শহরে যা চাপ, ওদের মধ্যে টিকে থাকতে হলে হিয়াকে বেশ কষ্ট করতে হবে।
তাই পড়াশোনাও করতে থাকে। রিধান তার অফিসের ফাইল দেখতে থাকে। সব জায়গায় হিয়ার মুখ মনে পড়ে। রাতে পড়াশোনা করে ঘুমিয়ে পড়তে যাবে, তখনই পানির পিপাসা লাগে, কিন্তু জগে পানি নেই। পানি নিয়ে আসতে নিচে যায়। রিধান অনেক সময় ধরে কাজ করে মাথাটা বেশ ধরেছে। ঘরের কফি মেশিনটা নষ্ট হয়ে গেছে। আজকে মনে করেছে কিনে নিয়ে আসবে, কিন্তু ভুলে গেছে। তাই কফি খেতে রান্নাঘরে যায়। হিয়া পানি নিয়ে আসতে যাবে, তখন কারোর সাথে ধাক্কা খায় আর ভয় পেয়ে যায়। এত রাতে আবার কি হতে পারে? হিয়া বলে উঠে, কে আপনি? রিধান মোবাইলের লাইটটা জ্বালিয়ে দেখে হিয়া মোবাইলের আলোতে ওকে অনেক সুন্দর লাগছে। রিধান বলে, আমি রিদান, কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? হিয়ার বুকে একটু থুতু দেয়। ভয় পেয়ে গেছে, তবে রিধানকে দেখে একটু সাহস এসেছে মনে। হিয়া বলে, আসলে আমার জগে পানি শেষ হয়ে গেছে, তাই নিচে এসেছিলাম নিতে। কিন্তু আপনি? আমার অফিসের কাজ করে মাথা ব্যথা করছে, তাই কফি খেতে এসছে। আপনি ঘরে যান, সকালে উঠে পড়াশোনা করতে হবে। আমি দেখি জুলেখা খালা জেগে আছে নাকি। মাথাটা বেশ ব্যথা করছে। হিয়ার একটু মায়া হয় রিধানের উপর। লোকটার মনে হয় সত্যিই মাথা ব্যথা করছে। রিধান ওর জন্য কত কিছু করেছে, আর হিয়া কিছুই করতে পারেনি। জুলেখা খালা আর কোমরে ব্যথা, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। যদি এখন ডাক দেয় তাহলে একবার উঠে পড়লে হয়তো সারা রাত ব্যথার জন্য ঘুমোতে পারবে না। তাই হিয়া বলে, জুলেখা খালার কোমর ব্যথা, তাই ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে গেছে। এখন যদি ওঠে তাহলে শুধু শুধুই কষ্ট পাবে। আপনাকে মাথা বেশি ব্যথা করছে? রিধান ওর কথা বুঝতে পারে। আসলে জুলেখা খালা অসুস্থ, এত রাতে ওনাকে ডাকা ঠিক হবে না। আর সময় পেলে খালাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। সে না পারলে তানিয়াকে বলবে। রিধান বলে, এত রাতে ডাকতেও ঠিক হবে না। আচ্ছা, কি করার, ঘুমিয়ে পড়ে। আমি যাই। শুনুন, আপনার যদি অসুবিধা না হয় তাহলে আমি কফি বানিয়ে দিই। খারাপ বানাই না আমি কফি। নিশ্চয়ই মাথা ব্যথা করছে আপনার। সারা রাত ঘুমোতে পারবেন না আপনি। না, দরকার নেই, আপনি যান, আমি ম্যানেজ করে নেব। হিয়ার রাগ হয় রিধানের উপর। মানে লোকটা এমন কেন? যদি মাথা ব্যথাই করে সেটা ওকে বললে কি হয়? আর এত জেদ কেন না? যদি অন্য কেউই হতো তাহলে তো জেদ সহ্য করতো না হিয়া। কিন্তু এটাও উনি। যদি সত্যিই সারা রাত মাথা ব্যথার জন্য ঘুমোতে না পারে তখন কি হবে? হিয়ার খুব খারাপ লাগে। হিয়া বলে, এত বেশি জেদ কেন করেন আপনি? একটা কথা শুনলে কি আপনার নাক কাটা যাবে? চলুন কফি বানিয়ে দিই। আমি যেতে বলেছি, চলেন না, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রিধানের এই অধিকার বোধ খারাপ লাগেনি। এ বাড়িতে রিধানের কথার উপর কথা বলবে তার সাহস কারণে। আর হিয়া ওকে হুমকি দিচ্ছে। সত্যি বাচ্চা মেয়েটার কত সাহস। তবে মা মারা যাওয়ার পর এই প্রথম ওকে কেউ ধমক দিয়ে ওর যত্ন নিতে চায়। বিষয়টা খারাপ না। আর কালকে অফিস রয়েছে, সারা রাত যদি মাথা ব্যথার জন্য ঘুমোতে না পারে তাহলে অফিসে যাবে কি করে? তাই রিধান বলে, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? যদি না চাই কি করবেন? হিয়া রিধানের হাত ধরে বাচ্চাদের মতো চেহারা করে একটা কিউট লুক দিয়ে বলে, চলুন না প্লিজ। রিধানের হাত ধরে হিয়া রান্নাঘরে নিয়ে যেতে থাকে। রিধান শুধু তাকিয়ে ওর হাত ধরা দেখছে। রিধান রান্নাঘরে যায়। হিয়া হাত ছেড়ে কফির কাপ বের করে কফি বানায়। সেদিন জুলেখা খালার কফি বানানো সে দেখেছে, তাই আজকে পারবে। রিধান শুধু ওকে দেখছে, কি সুন্দর মেয়েটা। হিয়া কফি বানিয়ে দেয় আর বলে, আপনার কফিতে কি চিনি দেব? আর দিলে কতটুকু দিব? দরকার নেই, একটা সিপ নিয়ে নেন। মানে? এক চুমুক কফি খান। লোকটা কি বলছে এসব? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তবুও হিয়া কফিতে একটা চুমুক দেয়। এরপর বলে, খেলাম। নাও, আর কোনো সুইট লাগবে না, অনেক মিষ্টি হয়েছে। আমি যাই ঘুমোতে। হিয়া আর পেয়ে যায়। মাথা নিচু করে গাল দুটো লাল হয়ে গেছে। রিধান হেসে চলে যায়। যাওয়ার সময় বলে, ঘরে চলে যান, এত লজ্জা পেতে হবে না, সকালে ঘুম থেকে উঠতে হবে। হিয়া তাড়াতাড়ি সব গুছিয়ে রান্নাঘর থেকে বের হয়ে যায়। তবে গাল দুটো এখনো লাল। রিধান উপরে উঠে দেখে রায়হান চৌধুরী দাঁড়িয়ে রয়েছে। এত রাতে ওর বাবা এখানে কি করছে? রিধান বলে, বাবা, তুমি এখানে কি করো? রায়হান চৌধুরী সেম কি করে এখানে রিধান সেটাই জিজ্ঞেস করছে। তুই এত রাতে রান্নাঘরে কেন? আর হিয়ার সাথে কি তোর? রিধান জানে ওর বাবা এখন কত কথা জিজ্ঞেস করবে, কিন্তু এখন এত কথার জবাব দিতে চায় না সে। রাত অনেক হয়েছে, ঘুমোতে হবে। তাই রিধান জানে কি বলতে হবে। রাতে বউয়ের দরকার হয়, সেটা তুমি বুঝতে পারবে না। আমি বুঝতে পারবো না মানে? কি বলতে চাও তুমি উদান? এক তো তোমার বউ নাই, মানে বউ থাকলেও কি করে ফেলতে রাতে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। তাই তুমি বুঝতে পারবে না। রাতে বইয়ের দরকার হয় মানে? ছি ছি বাবা, নিজের ছেলের সামনে এসব কি কথা বলে তুমি? হ্যাঁ,
আর মধ্যে মধ্যে আমি বুঝতে পারি না তুমি কি সত্যি কিছু বুঝতে পারো না নাকি নাটক করো। ভালো হয়েছে বাবা। রায়হান চৌধুরীর কান গরম হয়েছে। এমন ছেলে কি করে জন্ম দিয়েছে তার বউ? থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতো। সত্যি কি এ ছেলে তার? যথেষ্ট না, পুরো সন্দেহ রয়েছে তার। রায়হান চৌধুরী বলে। বেয়াদব। রিধান ঘরে চলে যায়। রায়হান চৌধুরী ওর কথা শুনে রেগে নিজেও চলে যায়। রিধান কফির কাপ হাতে নিয়ে হিয়া যেদিকে কফি খেয়েছে সেই দিকে মুখ ডুবায় আর হেসে কফি খেতে থাকে। হিয়া লজ্জা পেয়ে রুমে আসে আর বিছানায় শুয়ে পড়ে। মনে মনে বলতে থাকে, এরকম লজ্জা পাওয়ার কি আছে, শুধু কফি খেতে বলেছে। ইয়া, মনে হচ্ছে প্রেমে পড়ে যাবি তুই এর আগে ছেলেটার, নিজেকে নিয়ন্ত্রণ কর। এখন ঘুমিয়ে যা, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সকাল হয়ে যায়। জানলা দিয়ে এক মুঠো আলোর ঝিলিক হিয়ার মুখে পড়ছে। হিয়া ঘুম থেকে উঠে পড়ে। যদিও বেশি সকাল হয়নি, মাত্র 5টা। হিয়া উঠে আর পড়তে বসেছে। একটু পরেই সে বাহিরে যায়। রায়হান চৌধুরীর বসার ঘরে বসে রয়েছে। হিয়া গিয়ে সালাম দেয়। বাবা, আপনার কি কিছু দরকার? আমি রান্নাঘরে গিয়ে রেডি করে দিব। রায়হান চৌধুরী হাসে। তার ছেলেটা যতটা অভদ্র হয়েছে, তার ছেলের বউ ততটাই ভদ্র, কিন্তু সুন্দর মার্জিত ব্যবহার তার। আর রিধানকে কিছু বলতে গেলে এমন উত্তর দিবে, ইচ্ছে করে তো একে জন্ম না দিলে বেশি ভালো হতো। বেয়াদ্দপ একটা। রায়হান চৌধুরী বলে, আমার তেমন কিছু লাগবে না রে মা। তবে জুলেখা অসুস্থ, তাই সকালে চা বানাতে পারে নাই। তাই যদি একটা হয়ে যেত তাহলে খারাপ হবে না। হিয়া কথাটা শুনে খুশি হলো, কিন্তু জুলেখা খালার জন্য একটু খারাপ লাগে। সত্যি কত অসুস্থ খালা। হিয়া রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসে। তবে কালকে রাতের ঘটনা মনে করে লজ্জা পায়। হিয়া বলে, বাবা এই নিন চা। হিয়া রান্নাঘরে গিয়ে খাবার বানাতে শুরু করে। জুলেখা খালা নেই রান্নাঘরে। কি করবে, বাড়িতে অন্য কাজের লোক তো রয়েছে, কিন্তু কারো রান্না এ বাড়ির লোক খায় না। আসলে জুলেখা খালা সেই রিধানের সময় থেকেই থাকে এখানে। তাই রিধানের মা যেমন রান্না করতো, জুলেখাও তেমন পারে। আর বাড়ির সবাই তাকে সম্মানও করে। হিয়া গিয়ে রান্নাঘরে রুটি বানাতে থাকে। রিধান ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়, কিন্তু প্রতিদিন তার জন্য কফি এসে পড়ে। আজ কফি নেই দেখে সে নিচে নামে। রায়হান চৌধুরী একটু বাগানে যায়। রিধান নিচে এসে জুলেখাকে কিছু বলতে যাবে, তার আগে হিয়াকে দেখে। সে অবাক হয়। হিয়া এখন পাক্কা রাঁধুনির মতো রুটি তৈরি করতে বিজি। রিধান কাছে এসে বলে, আপনি সকাল সকাল রান্না করে কি করেন? পড়াশোনা নাই? আছে, কিন্তু সারাক্ষণ পড়াশোনা থাকে না আমার। আজকে জুলেখা খালার অসুস্থতার জন্য বিছানা থেকে নামতে পারিনি, তাই আমি রান্না করতে এসেছি। কোনো আপনার সমস্যা কোনো? না, আমার কি সমস্যা থাকবে? জুলেখা খালা নাই, তাই না খেয়ে থাকার চেয়ে আপনার হাতের পুরো রুটি খাওয়া অনেক ভালো। কি করার বলুন, বিয়ে করে কপাল পড়েছে, এখন রুটি পড়বে। তাই না? আমি পোড়া রুটি তৈরি করি, ঠিক আছে, সমস্যা নেই। একটা কাজ করুন, আপনি এসে একটা রুটি তৈরি করুন। সবাইকে কি অর্ডার করতে পারেন নাকি নিজেও কোনো কাজ করতে পারেন আপনি? রিধান এগিয়ে এসে রুটি বানাতে থাকে। সে কি রুটি বানাতে পারে না নাকি? যদিও জীবনে কোনোদিন বানায়নি, তো কি হয়েছে, চেষ্টা করলে সব পারবে। হিয়া কোনো কথা না বলে পেছনে সরে যায়। একটু পরে এসে রিধানের রুটি দেখে হাসতে হাসতে বলে, কি হলো ম্যাজিস্ট্রেট স্যার, রুটি বানাতে পারলেন না তো? এটা রুটি না বাংলাদেশের ম্যাপ। জমির কাগজ দেখা রুটি বানানো এক কথা নয়। দিন আমায় দিন। দেখুন, আর কথা শোনাতে হবে না। ভালো হয়েছে, আমার রুটি আর আমি কফি খেতে এসেছি, সেটা নিয়ে চলে যাব। হিয়া ওর কথা শুনে আরেক চুলায় কফির পানি দেয়। রিধান দেখে রুটি বানাতে গিয়ে হিয়ার চুলে একটু আটা লেগে গেছে। রিধান ওর হাত দিয়ে চুলগুলো সরিয়ে আটা মুছে দেয়। এরপর একটু কাছে এসে বলে, কফি বানিয়ে দিচ্ছেন ঠিক আছে, তবে কালকে রাতের মতো মিষ্টি হবে কি? আমি কিন্তু সুগার একটু বেশি পছন্দ করি। হিয়ার কান গরম হয়ে যায় রিধানের কথা শুনে। লোকটার মুখ সবসময় আজে বাজে কথায় ভরপুর, বিরক্তিকর বিষয়। হিয়া একটা ধাক্কা দেয়, কফি দিয়ে বলে, এত সুগার খেতে হবে না, ডায়াবেটিস হয়ে যাবে। যান এখন এখান থেকে। বিরক্তি করলো একটা লোক একটা। যান। রিধান হেসে চলে যায়। হিয়া আবারও রুটি বানাতে মনোযোগ দেয়। রিধান নিজের রুমে যায়। রাব্বি ফোন করছে। রিধান ফোন তুলে বলে, কি রে, এত সকাল সকাল হঠাৎ আমাকে মনে পড়লে তোর? তুই মনে করার মতো মানুষ? আচ্ছা শোন, হিয়া তো আমাদের কোচিং সেন্টারে ক্লাস করছে, কিন্তু কোচিংয়ে হিয়াকে অ্যাডমিন করতে হলে ভালো করে ওর জন্ম নিবন্ধন সহ বিভিন্ন জিনিস লাগবে, তাই সেগুলো জমা দিতে হবে। রিধান রাব্বির কথা শুনে হিয়াকে যখন ওর মামার বাড়ি থেকে নিয়ে এসেছে, তখন ওর সাথে কোনো কাগজ ছিল না। মনে হয় সব কাগজ ওর মামার বাড়িতে, তাহলে কি করে জন্ম নিবন্ধন জমা দিবে? তাছাড়া পরে তো কলেজে অ্যাডমিট হওয়ার সময় কাগজ লাগতেই পারে, কিন্তু এখন কি করবে?
হিয়াকে কে কি বলবে সে? হিয়ার খাবার রান্না করে সবাইকে খাইয়ে নিজের রুমে আসে। যা গরম পড়েছে, রান্নাঘরে অনেক গরম, যদিও পুরো বাড়িতে এসি রয়েছে। রিধান জাহিদকে কল করে বলে, হ্যালো জাহিদ, অফিস থেকে কি এখন ছুটি নেওয়া যাবে? নেওয়া যাবে, কারণ পূজার বন্ধ শুরু হয়ে যাবে কালকের থেকে। তুমি চাইলে একদিনের ছুটি নিতে পারে। ওকে, বুঝতে পেরেছি। হিয়ার রুমে এসে একটু হাত মুখ ধুয়ে বসতে চায়, তখনই রিধান আসে ওর রুমে। বলে, হিয়া, আপনি রেডি হয়েছেন, আমাদের যেতে হবে। হিয়া অবাক হয়ে যায়, আবার কোথায় যেতে হবে তাকে? শপিং মল থেকে তো পরশু দিনই এসেছে। হিয়া বলে, কোথায় যাব আমরা? আপনার মামার বাড়ি। হিয়া রিধানের কথা শুনে বুঝতে পারে না কি বলতে চাইছে। মামার বাড়ি যাব মানে? মামি তাদের সে বাড়িতে ঢুকতে দিবে না, তার উপর গ্রামের মানুষ রয়েছে। লোকটার কি মাথা খারাপ হয়েছে যে মামার বাড়ি যাবে বলছে? হিয়া বলে, কি বলেন আপনি? মামা বাড়ি যাব? মানে আপনি জানেন না মামি আমার সহ্য করতে পারে না। আর এখন তো বিয়ে থেকে পালিয়ে এসেছি, মামি কিছুতেই ওই বাড়ি ঢুকতে দিবে না আমায়। পরে গ্রামের মানুষকে ডেকে এনে সমস্যা করবে। হিয়ার কথা রিধান বুঝতে পারে, কিন্তু ও জানে কি করে ওর মামিকে টাইট দিতে হবে। তাই রিধান বলে, আপনার এত কিছু ভাবতে হবে না, রেডি হয়েছেন, আমরা যাব। আমি অফিসে একটা আবেদন করব আজকে ছুটির জন্য, আর আপনার কোচিং বন্ধ থাকবে পূজা উপলক্ষে। হিয়া নিজের ব্যাগ গুছিয়ে নেয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সে রেডি হয়ে নেয়। কি রেডি হবে? তার তো হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু করেছে। কি হবে? মামির সামনে গেলে তো হয়তো ঘাট ধাক্কা দিয়ে বাহিরই করে দিবে। আর রিধানের যে রাগ, ওর সামনে এমন করলে হয়তো পুরো গ্রামে আগুন লাগিয়ে দিবে। কি হবে? হিয়া শুধু সেটাই ভাবছে। রিধান রেডি হয়ে যায়, ওদের সাথে আরো কিছু গাড়ি থাকবে। রিধান বুঝতে পারে হিয়া ভয় পাচ্ছে। রিধান গাড়িতে উঠে পড়ে। হিয়া গুটিসুটি পায়ে এসে গাড়িতে উঠে বসে। নিজের বুকের কাপড় নিজের কানে শুনতে পাচ্ছে সে। রিধান একটু আর চোখে হিয়াকে দেখে আর বলে, এত ভয় পেতে হবে না, আমি আছি তো আপনার সাথে, কিচ্ছু হবে না। হিয়ার যতটা না ভয় নিজেকে নিয়ে, তার চেয়ে বেশি ভয় রিধানকে নিয়ে। মামির যে রাগ আর রিধানের তার চেয়েও বেশি রাগ। দুজনেই মুখোমুখি হলে হয়তো বিশ্বযুদ্ধ হয়ে যাবে। হিয়া তখন কি করে সামলাবে সেটা হিয়া নিজেও জানে না। হিয়া বলে, আপনি আমার সাথে রয়েছেন সেটার জন্য আমার ভয়। আপনি যে ঠান্ডা মাথার মানুষ, কিছু হলে তো রাগ করতে জানেন না, তাই ভয় পাচ্ছি। আপনার মনে হয় আমার মাথা গরম, আমি সবসময় রাগ করে থাকি? আমার মনে হয়, মানে আমি 100 ভাগ sure। আর আপনার রাগের জন্য আমার সবসময় সমস্যায় পড়তে হয়। কে বলেছিল বিয়ের দিন এভাবে কিডন্যাপ করতে? কোনো ইচ্ছে ছিল না আমার আপনাকে কিডন্যাপ করার, শুধু দায়িত্ব নিতে চাই আপনার। আর রিতান চৌধুরী সব পরিস্থিতির মাথা গরম করে না, সে জানে কোন মানুষকে কি করে সামলে রাখতে হয়। আপনি সব দায়িত্বের জন্য করেন। আজকে দায়িত্বের জন্য একটা বিয়ে করেছেন, কালকে দেখা যাবে 4টা বিয়ে করবেন, কয়েকদিনে 4টা বাচ্চাও নিয়ে নেবেন। এই পুরো পৃথিবীর সব দায়িত্ব আপনার ঘাড়ে, আর দেশের সরকার শুধু বসে বসে থাকবে। রিধান হিয়ার দিকে তাকিয়ে দেখে মেয়েটা আগে কত শান্ত ছিল, কিন্তু এখন কত তেরা তেরা কথা শিখে গেছে। শুনেছি ভয় পেলে মানুষ কম কথা বলে, কিন্তু এই মেয়ে ভয় পেলে তো আরো বেশি কথা বলে। অদ্ভুত। রিধান বলে, দায়িত্বের জন্য 4টা বিয়ে করতে পারি, ইসলামের 4টা বিয়ে জায়েজ রয়েছে। আর 4টা বাচ্চা হলে সমস্যা নেই, ওদের দায়িত্ব নেওয়ার মতো টাকা আমার কাছে আছে। কিন্তু যদি একটা বউ আপনার মতো বাচ্চাল আর ঝগড়াটা হয়, তাহলে সহ্য করতে পারবে না। তা পারবেন কেন? আমাকে আপনার ভালো না অন্য মেয়েদের ভালো লাগে সেটা বলেন। পুরুষ মানুষের চরিত্র কখনো ভালো হয় না, সেটা জানি আমি। চরিত্র খারাপ হওয়ার মতো কি করেছি আমি? আপনি আমার বউ, কিন্তু আজ অবধি বাজে কোনো মতলবে আপনার গায়ে হাত দিয়েছে? কখন আপনাকে জড়িয়ে ধরেছে? আপনাকে ধরতে মানা কে করেছে শুনি? কি বললেন? হিয়া চুপ হয়ে যায়। আসলে ভয় পেলেও একটু বেশি কথা বলে ফেলে, এটা ওর অভ্যাস, আর খুব বাজে অভ্যাস। হিয়া নিজের মুখের আঙ্গুল দেয়। চুপ করে থাক হিয়া। কিন্তু গ্রামের দিকে যত যাচ্ছে তার ভয় বাড়ছে। মামির রাগে মুখ দেখে সব গুলিয়ে যাচ্ছে তার। রিধান একটু হিয়াকে দেখে, মানে রিধান চৌধুরীর ওয়াইফ এমন ভিতর ডিম হতে পারে সেটা ওর জানা ছিল না। রিধান গাড়ি থামিয়ে দেয়। হিয়া গাড়ি থেমে গেছে দেখে তাকিয়ে দেখে, না এখনো তো গ্রামে এসে পৌঁছায়নি তারা। তাহলে গাড়ি থামলো কেন? রাস্তা কি ভুলে গেছে? ভুলেও যেতেও পারে, সে রাতের অন্ধকারে দেখেছে রিধান রাস্তাটা। হিয়া বলে, আপনি এখানে গাড়ি থামালেন কেন? এখনো তো গ্রামে আসিনি আমরা। আপনি কি? হিয়ার কথা বলা শেষ হওয়ার আগে রিধান ওর ঠোঁট নিজের আঙ্গুল রাখে। হিয়া চুপ হয়ে যায়। এরপর নিজের হাত দিয়ে হিয়ার মুখের উপর চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে গালে 2 হাত রাখে, নিজের কাছে নিয়ে আসে। হিয়ার হার্টবিট বেড়ে গেছে। লোকটা কাছে এসেছে ওর অনেকবার,
কিন্তু কখনো এত কাছে এভাবে টাচ করেনি। হিয়া রিধানের মুখের গরম শ্বাস অনুভব করতে পারছে। রিধান বলে, কি হয়েছে? ভয় করছে অনেক? আপনার মামি কি করবে বা গ্রামের মানুষ কি ভাববে সেটা নিয়ে কেন এত টেনশন করেন হিয়া? রিদান চৌধুরী সবসময় আপনার সাথে আছে। যদি কোনো বিপদ আসে তাহলে আগে রিদানের সামনে আসবে, তারপর হিয়ার কাছে যাবে। আমি থাকতে আপনার কোনো ভয় নাই।